8 তারিখে আপনার আইসিটিতে দুটো চার্জশিট, প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা পড়লো, তাই তো? 8 তারিখে এটা টিভি স্ক্রলে আসা শুরু করেছে বেলা 11টা 12টা 1টা দিক থেকে। তা আমি যেটা বলছিলাম, আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি, ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না, টিভি তো দূরের কথা। সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম, নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক, তখন আমরা জানতে পারছি যে টিভির স্ক্রলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো না কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেরকম এরকম নামাজের ব্রেকে যখন বেরিয়েছি, দুপুরের লাঞ্চ এবং নামাজের ব্রেকে, তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে 1-2, পরে আরেকটা শুনলাম যে 3 নম্বর চার্জশিটও জমা হয়েছে। এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই, এটা হলো যে যারা ডিজেফাইতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ। আরেকটা আছে র্যাবের টিএফআই নিয়ে, এবং আরেকটা ছিল সেটা 5 আগস্টের রামপুরা ইনসিডেন্সের উপর ভিত্তি করে, তাই তো? ঠিক, এটুকু তো আমরা সবাই জানি। তো এইটা ঘটার পরে যেটা হলো, ওখানে কতগুলো কথা বলা ছিল, যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা, সেটাও ইস্যু হয়ে যায়। তো ইস্যুটার ক্ষেত্রে আপনারা সাংবাদিকের আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন। সেটা হচ্ছে যে এই ওয়ারেন্টটা ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে, করার পরে এটা কার কাছে যায়? পুলিশের কাছে, আইজিপির কাছে যায়। তাকে একটা ডেট দেওয়া আছে, 22 তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে বলেছেন। আর এখানে অনুলিপি হিসেবে, অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি, এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি। আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্ক্রলে কেউ কেউ এটা দিতে পেরেছেন, কেউ কেউ দিতে পারে না, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কারো কারো আছে। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। এটা আপনার বিষয়টা কিন্তু আইনি বিষয়, এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন, এটা কিন্তু আইনি বিষয়। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা আসার কথা, তার একটা প্রেসক্রাইব রুট আছে, সেটা পুলিশের মাধ্যমে আসবে, ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে, ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন, ওটা সাইন করবেন, ডকুমেন্ট এটা ফেরত যাবে, কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে, তাই তো? এটা কি বিদ্যুৎ বিলের মতো না, কিন্তু খেয়াল করে দেখেন। আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আবার বলে নিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই প্রেক্ষিতেই আমরা 8 তারিখেই মানে বুধবার 8 তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদিও আপনারা সবাই চার্জশিটে দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন, যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে, তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয়।
তাকে জার্নি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জার্নি টাইম, যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম। আছে না, এটা কিন্তু আমাদের প্রচলিত। ঠিক সেরকমও তাদেরকে 8 তারিখে বলা হয়েছে, অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময়, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য, অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য। কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায়, কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল, কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল, কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল। এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলে MNQ, এইটার আন্ডারে চলে আসার জন্য 9 তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে।